আচ্ছা, সো আমরা সিভ অ্যানালাইসিস পর্যন্ত দেখছিলাম। আজকে আমরা দেখব হাইড্রোমিটার অ্যানালাইসিস। হাইড্রোমিটার অ্যানালাইসিসটা কি একটু খেয়াল করি। দেখো, হাইড্রোমিটার অ্যানালাইসিস ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ সেডিমেন্টেশন। সেডিমেন্টেশনের প্রিন্সিপাল থেকে এটা বানানো হয়েছে। এটা কাদের কোন পার্টিকেলের জন্য হাইড্রোমিটার অ্যানালাইসিস করব? যে পার্টিকেলের সাইজ 0.075 থেকে ছোট, মানে সিল্ট আর ক্লে এর জন্য আমরা হাইড্রোমিটার অ্যানালাইসিস করে থাকি। ঠিক আছে, এটা কিন্তু স্যান্ডের জন্য না, এটা শুধুমাত্র সিল্ট এন্ড ক্লে এর জন্য, মানে খুবই ছোট পার্টিকেলের জন্য হাইড্রোমিটার অ্যানালাইসিস করে থাকি। যেসব পার্টিকেলের সিভ অ্যানালাইসিস পসিবল না তাদেরই হাইড্রোমিটার অ্যানালাইসিস করে থাকি। সিভ অ্যানালাইসিস পসিবল না কার জন্য? যেগুলো 200 নাম্বার সিভ দিয়ে পাস করে যায় সেগুলোর সিভ অ্যানালাইসিস আর পসিবল না, কারণ তার থেকে ছোট আমাদের কাছে কোনো সিভ নাই। 200 নাম্বারই হচ্ছে আমাদের জন্য স্মলেস্ট সাইজের সিভ। সো হাইড্রোমিটার অ্যানালাইসিস আমরা করি হচ্ছে সিল্ট আর ক্লে এর জন্য, এটা মনে রাখবা সব সময়। এরপর দেখি আমরা হাইড্রোমিটার অ্যানালাইসিসটা হচ্ছে আমাদের সেডিমেন্টেশনের উপর বেস করে করা হয়। সেডিমেন্টেশনের উপর বেস করে বলতে হচ্ছে আমাদের সেটেলমেন্ট কিরকম হচ্ছে পার্টিকেলের, সেটা দিয়ে আমরা করি। সো নরমালি তোমরা হচ্ছে ল্যাবে পড়বা, তো তার আগে আমি তোমাদেরকে একটু বলি যে তোমার কোনো একটা বিকারের মধ্যে তুমি যদি পানি নাও এবং সেখানে তুমি যদি সয়েল স্যাম্পল অ্যাড করো, ঠিক আছে, একটা বিকারে পানি নিলা, তারপর সয়েল স্যাম্পল অ্যাড করে সেটাকে মিক্স করলা, ঠিক আছে। এখন এই সয়েল স্যাম্পলের মধ্যে পার্টিকেলগুলো আস্তে আস্তে কি করবে? যে বিকারে যে পানি দিলা, সয়েল স্যাম্পল দিলা, এই সয়েল স্যাম্পল গুলো আস্তে আস্তে কি হবে? তুমি যদি এটাকে স্টিল অবস্থায় রেখে দাও তাহলে কি হবে? সেটেল করবে না পার্টিকেল গুলো? জি মিস। সে কতটুকু সেটেল করতেছে সেটার উপর বেস করে আমরা এটার ডায়ামিটার বের করতে পারি। ঠিক আছে, কিভাবে বের করি একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমরা দেখি যে এখানে তোমার হাইড্রোমিটার অ্যানালাইসিস সম্পর্কে কি বলছে, এবং যে তোমার যেই ভেলোসিটিতে এগুলো সেটেল করবে সেই ভেলোসিটিটা কত হবে সেটা আমরা এখানে দেখি। ঠিক আছে, এখানে বলছে when a soil specimen is dispersed in water the particles settle in at different velocity. different velocity তে এটা সেটেল করে depending on their shape, size, weight and the viscosity of water. যদি পার্টিকেলটার ওয়েট একটু বেশি হয় তাহলে সেটা কি হবে? তাড়াতাড়ি সেটেল করবে নাকি দেরি করে সেটেল করবে? তাড়াতাড়ি সেটেল করবে, রাইট। যেটা ওয়েট কম সেটা আস্তে আস্তে পরে সেটেল করবে। সো আমাদের সেটার উপর আমাদের অফকোর্স কি ভেলোসিটিটা ডিপেন্ড, আমাদের ডায়ামিটারটা ডিপেন্ড করতেছে ভেলোসিটির উপর। তারপর হচ্ছে আমরা কি করব, সিম্পলিসিটির জন্য, আমাদের ক্যালকুলেশনের সিম্পলিসিটির জন্য আমরা অ্যাজিউম করে নিব যে আমাদের সয়েল পার্টিকেল গুলা স্ফিয়ার আকৃতির, স্ফিয়ার সাইজ। ঠিক আছে, এগুলো অ্যাঙ্গুলার আমরা ধরবো না, কারণ এগুলো অবশ্যই সয়েল পার্টিকেল সবসময় স্ফিয়ার হবে না, এগুলো অ্যাঙ্গুলার হতে পারে, সাব অ্যাঙ্গুলার হতে পারে। আমাদের সুবিধার জন্য আমরা স্ফিয়ার ধরে নিচ্ছি, কারণ আমাদের একটা ডায়ামিটার ধরতে হবে। তো সেই জন্য স্ফিয়ার ধরে নিলে আমাদের জন্য সুবিধা হবে। এবং এই ভেলোসিটিটা কিভাবে আমাদের এক্সপ্রেস করি আমরা স্ট্রোক ল থেকে। স্ট্রোক ল আমাদেরকে কি বলছে? ভেলোসিটি ইকুয়াল টু রো এস মাইনাস রো ডব্লিউ ইনটু ডি স্কয়ার ডিভাইডেড বাই 18 নিউ। ঠিক আছে, আচ্ছা, সো আমাদের রো এস মাইনাস রো ডব্লিউ এটা হচ্ছে আমাদের ডেনসিটি অফ সয়েল, ডেনসিটি অফ ওয়াটার, এটা হচ্ছে আমাদের ভিসকোসিটি অফ ওয়াটার, আর ডি হচ্ছে আমাদের ডায়ামিটার অফ সয়েল পার্টিকেল। তোমরা হচ্ছে এই কার্ভটা তোমরা অলরেডি 2:1 থেকে পড়ে আসছো, পার্সেন্টেজ পাসিং আর হচ্ছে পার্টিকেল সাইজ। এটাকে যদি আমরা হচ্ছে এভাবে প্লট করি, তাহলে আমরা যদি বড় থেকে ছোট দিকে প্লট করি, মানে পার্টিকেল সাইজ প্রথমে বড়টা তারপর আস্তে আস্তে ছোটটা যাচ্ছে, তাহলে আমাদের কার্ভটা অনেকটা এরকম হয়। যদি তুমি উল্টা দিক থেকে প্লট করতা, মানে 0.05 ছোট থেকে বড় যদি সাজাতা, তাহলে কার্ভটা কিরকম আসতো? কিরকম আসতো বলো তো? কম থেকে বেশি এরকম আসতো, এই যে এক সেকেন্ড, এরকম হতো। ঠিক আছে, এটারই অপোজিট একটা কার্ভ হতো যদি আমি ছোট থেকে প্লট করতাম, মানে এখানে 0.05 তারপর আস্তে আস্তে এরকম বাড়তে বাড়তে 10 পর্যন্ত যদি হতো তাহলে সাইজটা এরকম হতো। ঠিক আছে, তো এটা আমরা মোটামুটি জানি। এখন আসি এই যে এখানে, এটা জাস্ট তোমরা একটু দেখে নিবা, এটা তোমাদের মুখস্থ করতে হবে না। এটা জাস্ট কিভাবে আসলো জিনিসটা, এখান থেকে আমাদের ডি এর ইকুয়েশনটা আমরা একটু দেখব। ডি ইকুয়াল টু কে ইনটু রুট ওভার এল বাই টি। এখানে এল হচ্ছে আমাদের লেন্থ, টি হচ্ছে আমাদের টাইম, when k equal to root over 30 এটা ডিভাইডেড বাই হচ্ছে gs minus 1। ঠিক আছে, এটা আমরা জাস্ট একটু দেখবো, এটা আমাদের ম্যাথের জন্য কাজে লাগবে। এই রিলেটেড বিভিন্ন বানানো ম্যাথ থাকতে পারে, এই রিলেটেড তোমার
ডিরেক্ট কোনো ম্যাথ করে দেওয়া নাই, বাট হচ্ছে তোমার ধরো কে দিয়ে দিলাম, সেখান থেকে তোমাকে বললাম ডি বের করতে, বা সেখান থেকে বললাম টি বের করতে। সো এই দুটো ইকুয়েশন ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো যদি ফেস টু ফেস হতো তাহলে অতটা ইম্পর্টেন্ট ছিল না, বাট যেহেতু ফেস টু ফেস না অনলাইন এক্সাম, দ্যাটস ওয়াই একটু ট্রিকি করে ম্যাথ দিতে গেলে আমরা এই দুটা দিয়ে থাকি নরমালি, ঠিক আছে। সো এই দুটো ইকুয়েশন আমরা দেখবো। এরপর চলে আসি আমাদের হাইড্রোমিটার অ্যানালাইসিসটা কিভাবে করি। এটা জাস্ট আমি তোমাদেরকে একটু ধারণা দিব, ঠিক আছে। এটা তোমরা ফুল প্র্যাকটিক্যালি তোমরা তোমাদের সেশনালে করবা। এটা কোনো থিওরি তোমাদের এখান থেকে পড়া লাগবে না। কেউ কিছু বলতে চাচ্ছো? জি মিস আগের যে গ্রাফটা ছিল ওখান থেকে মিস আমরা পার্সেন্ট গ্রাভেল এরপর পার্সেন্ট স্যান্ড এটা কিভাবে বের করতে পারি? ওটা এটা থেকে জি মিস। হ্যাঁ, এটাই তোমাদের ম্যাথ আমি দেখাবো আজকে। ঠিক দেখাবো, একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে, একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, আমি হাইড্রোমিটারটা বলে নেই। হাইড্রোমিটারে কি করা হয় দেখো, এটা হচ্ছে আমাদের সেই হাইড্রোমিটারটা, ঠিক আছে। এখানে তোমার হচ্ছে লেড দেয়া থাকে বা হচ্ছে পারদ দেয়া থাকে, যেন হচ্ছে ব্লেড মার্কার এগুলো দেয়া থাকে, যেন এটা হচ্ছে স্টেবল অবস্থায় থাকে। মানে এটা অনেক সময় যেহেতু জিনিসটা জাস্ট একটা ইকুইপমেন্ট, এটা অনেক সময় কি করতে পারে, এরকম মুভ করতে পারে, টিল্ট করতে পারে, যেন কোনো টিল্টিং না হয় সেজন্য কি হয়, এখানে একটা তোমার হোয়াইট কালারের তোমার মোটামুটি একটা পারদ বা মার্কার এগুলো একটা লেয়ার দেয়া থাকে, যেন এটা স্টিল থাকে, মুভ যেন না করে। ওকে, তো কি করব, আমরা একটা বিকারের মধ্যে আমরা পানি নিব, তারপর সয়েল স্যাম্পল অ্যাড করব, সেখানে কিছু ডিসপার্সিং এজেন্ট অ্যাড করব। ডিসপার্সিং এজেন্ট কি, সোডিয়াম হেক্সামেটাফসফেট। এই ডিসপার্সিং এজেন্ট অ্যাড করা হয় যেন সয়েল যে অ্যাড করলা পানির মধ্যে, কোনো কোনো জায়গায় সয়েল গুলো কি হতে পারে, একদম যে আমরা যেটাকে বাংলায় একদম বলি যে দলা পাকায় যাওয়া, একসাথে অনেকগুলো সয়েল কি হতে পারে, দলা পাকায় যেতে পারে না? বুঝছো কি বোঝাতে যাচ্ছি? জি মিস। যেন সয়েল গুলো একটার গায়ের সাথে একটা না লেগে যায়, সেই কারণে আমরা ডিসপার্সিং এজেন্ট ইউজ করে থাকি, ঠিক আছে। ডিসপার্সিং এজেন্ট ইউজ করলাম, তাহলে সয়েলগুলো আলাদা 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 আলাদা, পার্টিকেলগুলো সবগুলো আলাদা থাকলো। এরপর কি করলাম, পার্টিকেলের মধ্যে তোমার হাইড্রোমিটারটা বসাই দিলাম। প্রথমে হাইড্রোমিটারটা বসাবো যখন, তখন একদম হাইড্রোমিটারটা এই অবস্থায় থাকবে, এই যে এই অবস্থায় থাকবে। ধরো এই অবস্থায় মনে করো এখান থেকে পানি শুরু হয়েছে বা এখান থেকে সয়েলের শুরু হয়েছে, প্রথমে একদম এই অবস্থায় থাকবে। ওকে, আস্তে 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 তোমার সয়েল পার্টিকেল গুলো কি হবে, সেটেল করবে না? জি মিস। সয়েল পার্টিকেল যখন সেটেল করা শুরু করতেছে আস্তে আস্তে, তখন তোমার হাইড্রোমিটারটাও আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, ঠিক আছে। হাইড্রোমিটারটা আস্তে 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 নামতেছে, আস্তে আস্তে নামতেছে বলতে দেখো এখানে 60 থেকে 0, তার মানে এখানে তুমি বুঝতেছো যে তুমি মোটামুটি 60 গ্রামের মতো সয়েল স্যাম্পল দিতে পারবা। আচ্ছা, 60 গ্রামের মতো সয়েল স্যাম্পল দেয়া মানে যখন হচ্ছে তোমার পানির লেভেলটা এই অবস্থায় থাকে, মানে এখানে কত দেখতেছি 60, তার মানে হচ্ছে 60 গ্রাম পার্টিকেল পানিতে ভাসমান অবস্থায় আছে এখনো। যদি আস্তে আস্তে এটা নামতে নামতে, ধরো এখানে যদি নামতে নামতে এই অবস্থা হয়, এখানে মনে করো হচ্ছে সাপোজ 50, ঠিক আছে, এখানে ধরো 50 আসলো। 50 মানে কি, 50 মানে হচ্ছে 50 গ্রাম পার্টিকেল পানিতে ভাসমান অবস্থায় আছে, আর 10 গ্রাম পার্টিকেল পানিতে কি হয়েছে, সেটেল হয়েছে। বুঝতে পারলাম? জি মিস। আচ্ছা, ধরো এখানে আস্তে আস্তে মনে করো এখানে আসলো হচ্ছে ধরো 30 আসলো, এই যে এই জায়গায় এখানে ধরো 30, তাহলে কি বলবা বলো তো? 30 হলে কি বলতে পারি, বলো কি মনে হচ্ছে? 30 গ্রাম পানি। 30 গ্রাম পার্টিকেল পানিতে ভাসমান অবস্থায় আছে, বাকি 30 গ্রাম সেটেল করে গেছে। যদি 20 হয়, 20 গ্রাম পার্টিকেল পানিতে ভাসমান অবস্থায় আছে, বাদ বাকি 40 গ্রাম পার্টিকেল পানিতে সেটেল করে গেছে। বুঝছো? জি মিস। সো এটাই হচ্ছে হাইড্রোমিটার। এই হাইড্রোমিটার দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে আমাদের ডায়ামিটার কত আসতেছে, এখান থেকে আমরা ডায়ামিটার ক্যালকুলেশন করতে পারি। ওকে, সো এটার ডিটেইলসে অতটা আমরা এখানে যাব না, এখানে অনেক ডিটেইলস কথাবার্তা লেখা আছে, আর তোমরা প্র্যাকটিক্যালিও পড়বা, এখানে এত কিছু দরকার নাই। এখানে আমাদের দরকার হচ্ছে এই যে এটা ডিসকন্টিনিউটি কি হচ্ছে সেটা দেখো। আমাদের ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম অনুযায়ী আমরা যদি সিভ অ্যানালাইসিস করে থাকি, আবার হাইড্রোমিটার অ্যানালাইসিস করে থাকি, আমরা কি করতে পারি, এরকম একটা গ্রাফ প্লট করতে পারি। গ্রাফটা কি, পার্সেন্টেজ ফাইনার ভার্সেস পার্টিকেল ডায়ামিটার বা পার্টিকেল সাইজ, ঠিক আছে। সো প্রথমে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু পোরশন, এখান থেকে এতটুকু পোরশন হচ্ছে এই যে এই পোরশনটুকু হচ্ছে সিভ অ্যানালাইসিস করে পাইছি, আর বাদ বাকি এই পোরশনটুকু আমরা করে পাইছি হচ্ছে হাইড্রোমিটার অ্যানালাইসিস করে পাইছি। তার মানে এটা কিসের জন্য, স্যান্ডি টাইপ পার্টিকেলের জন্য এটা, নাকি কি কি পার্টিকেলের জন্য বলো তো, স্যান্ডি গ্রাভেল এগুলোর জন্য নাকি?
জি মিস। আর ছোটগুলা মানে 0.075 থেকে ছোট যেগুলো সেগুলো হচ্ছে সিল্টার ক্লে এর জন্য। ওকে, জি মিস। আচ্ছা। সো এখন আমরা যদি এভাবে প্লট করি দেখবো আমরা এই জায়গায় কিছু যেখানে ওভারল্যাপ করে হাইড্রোমিটার অ্যানালাইসিসের ডাটা আর সিভ অ্যানালাইসিসের ডাটা যে জায়গায় ওভারল্যাপ করে সেখানে কিছুটা ডিসকন্টিনিউটি দেখা যায়। আমরা যদিও প্লট করে ফেলছি, আমাদের এই জায়গায় কিছুটা দেখবা ডিসকন্টিনিউটি হয়। ডিসকন্টিনিউটি বলতে কিছুটা হচ্ছে তোমার গ্রাফটা থেকে এদিক সেদিক কিছুটা পয়েন্ট মুভ করে যায়, ঠিক আছে? বা ধরো এখান থেকে শুরু হয়েছে জিনিসটা, বাট জিনিসটা একসাথে মিলাই দিতে হবে আমার, তাই না? তো আমি এই জিনিসটা তো বাদ দিয়ে দিচ্ছি, এই যে এই 2-3টা পয়েন্ট আমি বাদ দিয়ে দিচ্ছি। এটা কেন হয়? এটা হওয়ার পিছনে অনেক সময় তোমাদের পরীক্ষা আসতে পারে কেন ডিসকন্টিনিউটি হতে পারে। তার উত্তর আছে হচ্ছে আগের পেজে দেখো। ইন মেনি ইনস্ট্যান্স দ্য রেজাল্ট অফ sieve analysis and hydrometer analysis for finer fraction for a given soil are combined on one graph. যদি একটা গ্রাফে আমি প্লট করি তাহলে কি হবে? তাহলে হচ্ছে দেখো when these results are combined a discontinuity generally occurs in the range where they overlap. যে জায়গায় ওভারল্যাপ করে সেখানে ডিসকন্টিনিউটি হতে পারে। এই ডিসকন্টিনিউটি কেন হচ্ছে? বিকজ সয়েল পার্টিকেল আর জেনারেলি ইরেগুলার ইন শেপ। সয়েল পার্টিকেলকে আমরা ধরছিলাম স্ফিয়ার, বাট এগুলো তো স্ফিয়ার না, এগুলো তো ইরেগুলার। শেপটা তো সবগুলো স্ফিয়ার হবে এরকম তো না, তাই না? শেপটা ইরেগুলার হতে পারে, কিছুটা অ্যাঙ্গুলার থাকতে পারে, কিছুটা সাব অ্যাঙ্গুলার থাকতে পারে, তারপর কিছুটা রাউন্ডেড থাকতে পারে, এরকম হতে পারে। সো আমরা ধরে নিচ্ছি সব স্ফিয়ার, দ্যাটস ওয়াই আমাদের কিছুটা ইরেগুলার আমাদের মানে সরি কিছুটা ডিসকন্টিনিউটি এখানে আসতে পারে। বুঝতে পারছো? জি মিস। আচ্ছা, তারপর দেখো sieve analysis gives the intermediate dimension of a particle. sieve analysis দিয়ে আমরা হচ্ছে ডাইমেনশন বের করতে পারি, আর হাইড্রোমিটার অ্যানালাইসিস দিয়ে আমরা ডায়ামিটার বের করতে পারি, ঠিক আছে? সো আমাদের যদি আসে পরীক্ষায় যে ডিসকন্টিনিউটি কেন হয়, তাহলে আমরা কি করব? এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমরা লিখবো, প্লাস আমরা অবশ্যই ফিগারটা দিয়ে দিব, ঠিক আছে? জি মিস। এরপর আসি আমরা পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভের মধ্যে চলে আসি, এবং এখানে তোমার কিছু টার্ম আছে যেমন ইফেক্টিভ সাইজ, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট, তারপর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ গ্রেডিয়েশন। এগুলো আমরা কিভাবে বের করতে পারি? ইফেক্টিভ সাইজ হচ্ছে D10, এটা তোমরা পড়ে আসছো 2-1 এ। আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে বলছে দ্য প্যারামিটার ইজ দ্য ডায়ামিটার ইন দ্য পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ করেসপন্ডিং টু 10% ফাইনার, ঠিক আছে? এখানে এই কথাটার মানে হচ্ছে দেখো পরের পেজে একটা পার্সেন্টেজ ফাইনার আর পার্টিকেল সাইজের একটা গ্রাফ দেয়া আছে। এখানে বলছে D10 মানে হচ্ছে 10% ফাইনারের জন্য করেসপন্ডিং যে ডায়ামিটার করেসপন্ডিং যে সাইজ সেটা হচ্ছে আমার D10 মানে ইফেক্টিভ সাইজ। তার মানে হচ্ছে যদি আমি দেখো 10% ফাইনাল এখান থেকে যদি আমি একটা লাইন টানলাম, সেটা আমার কার্ভকে যে পয়েন্টে ছেদ করলো সেই পয়েন্টকে যদি আমি এরকম ভার্টিক্যালি নিচের দিকে নামাই, তাহলে আমি এখানে একটা পয়েন্ট পাবো। সেই পয়েন্টটাই হচ্ছে আমার বা সেই ভ্যালুটাই হচ্ছে আমার D10 এর ভ্যালু। বুঝতে পারছো? জি মিস। এখন বলো তো D60 কিভাবে বের করবো? 60 বরাবর যেই জায়গা ছেদ করবে 60% এর করেসপন্ডিং যেই ডায়ামিটার সেটাই হচ্ছে D60, ঠিক আছে? মানে ধরো এখানে 0.5 হচ্ছে আমার D60 এর ভ্যালু। এরকম D30, D20, D25, D75 সবকিছুই কিন্তু আমরা বের করতে পারি, ঠিক আছে? বুঝছো এগুলো কিভাবে বের করতেছে? জি মিস। আচ্ছা, সো এখানে দেখো এখানে বলে দিচ্ছে, দেখো ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট বের করবো আমরা কিভাবে? ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট হচ্ছে আমাদের D60/D10 করলে যেই ভ্যালুটা আসে সেটা হচ্ছে আমাদের ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট, ঠিক আছে? তারপর কোএফিসিয়েন্ট অফ গ্রেডেশন সেটা হচ্ছে D30 স্কয়ার ডিভাইডেড বাই D60 ইনটু D10। এই তিনটা জিনিস আমাদের লাগবে, D10, D60, D30। এই তিনটার জন্য আমরা আবার কি বের করতে পারি? CU আর CC বের করতে পারি। এই জিনিসগুলো আমাদের লাগবে, ফর্মুলাগুলো অবশ্যই আমাদের মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? তারপর আরেকটা দেখো সর্টিং কোএফিসিয়েন্ট আছে, এটা খুব একটা আমাদের লাগে না, তারপর একটু দেখি এখানে কি। এটা ফর্মুলাটা হচ্ছে D75/D25, এবং সেটাকে কি করছি আমরা রুট ওভার করছি। সো D75 আমরা এখান থেকে বের করতে পারতেছি, D25 আমরা এখান থেকে বের করতে পারতেছি। দুইটা রেশিও করে সেটাকে যদি আমরা রুট ওভার করে দেই তাহলে আমাদের সর্টিং কোএফিসিয়েন্টটা বের হয়ে যাবে। বুঝছো? এখানে বলছে that the sorting coefficient is not frequently used as a parameter by geotechnical engineers. এটা আমরা ইউজ করি না আসলে।
ঠিক আছে? সো পরীক্ষা অনেক সময় আসতে পারে হোয়াট ডু ইউ মিন বাই সর্টিং কোএফিসিয়েন্ট অর হোয়াট ডু ইউ মিন বাই কোএফিসিয়েন্ট অফ গ্রেডেশন, সেই জিনিসগুলা জাস্ট একটু মাথায় থাকতে হবে আর কি। খুব কঠিন কিছু না, বাট তোমার জানাটা ইম্পর্টেন্ট। বুঝছো? জি মিস। ওকে, তারপর আসলে একটু আগে আমাকে যে একজন বললা যে আমরা কত পার্সেন্ট গ্রাভেল আছে, কত পার্সেন্ট স্যান্ড আছে, কত পার্সেন্ট সিল্টার ক্লে আছে, সেটা আমরা কিভাবে বের করতে পারি। সেটা বের করার সিস্টেম হচ্ছে এখানে এই টেবিলে আমি বুঝাই, তারপর এটার রিলেটেড আমাদের ম্যাথ আছে, সেটা আমরা দেখলে আবার আরো বেশি ক্লিয়ার হবে আমাদের। সো প্রথমত দেখো, এই যে এইটাকে আমরা করছি হচ্ছে কার করেসপন্ডিং, এই যে এটার ফিগার 2.25 এর করেসপন্ডিং। এখন দেখো একটু আমরা দেখে আসি, আমরা লাস্ট ক্লাসের দিকে আমরা দেখছিলাম সয়েল পার্টিকেল সাইজ, আমরা কোনটা ইউজ করব বলছিলাম? এই কোনটা ইউজ করব বলছিলাম বলো তো? এই 4 নাম্বারটা ইউজ করব বলছিলাম না? ইউনিফাইড মিস। ইউনিফাইড miss. সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম। দেখো এখানে গ্রেন সাইজের ডায়ামিটার গুলো সব দিয়ে দিছে, যে আমাদের গ্রাভেল যদি হয় তাহলে আমরা বুঝবো 76.2 থেকে 4.75 এর মাঝে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে গ্রাভেল। ঠিক আছে? তার মানে ধরো 76.2 দিয়ে ধরো পাস করে গেল, 4.75 এ মনে করো রিটেইন করলো, তো সেটাই আমরা বুঝবো কি, সেটা হচ্ছে আমাদের গ্রাভেলের ভ্যালু। মানে নাম্বার 4 দিয়ে যেটা, মানে নাম্বার 4 এ যেটা রিটেইন করবে সেটা হচ্ছে গ্রাভেল, নাম্বার 4 দিয়ে যেটা পাস করবে 200 এ যেটা রিটেইন করবে সেটা হচ্ছে স্যান্ড, 200 দিয়েও পাস করে গেলে সেটা হচ্ছে সিল্টার ক্লে, যেটা আমরা হাইড্রোমিটার অ্যানালিসিস করে থাকি। তো এই তিনটা ভ্যালু একটু মনে রাখতে হবে, যে কত থেকে কত গ্রাভেল, কত থেকে কত স্যান্ড, আর কত থেকে কত হচ্ছে সিল্ট আর ক্লে। ঠিক আছে? এই জিনিসটা একটু মানে মনে রাখো। এখন আমরা চলে যাই হচ্ছে যে টেবিলটা দেখাচ্ছিলাম সেই টেবিলটাতে চলে যাই। এই যে টেবিলটা, এখানে দেখো আমাদের বের করতে হবে গ্রাভেল কত, স্যান্ড কত, সিল্টার ক্লে কত। প্রথমে আমরা যাব হচ্ছে যেই পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ দেখে আমরা কাজটা করব, সেই কার্ভে আমরা প্রথমে চলে যাব। চলে গিয়ে আমরা কি কি দেখবো, আমাদের মেইনলি হচ্ছে সাইজ, মানে কত থেকে কত সাইজ আমাদের হচ্ছে ভ্যারি করতেছে, সেই সাইজগুলো আগে আমরা লিখলাম। মনে করো 76.2, 4.75, 0.075, এই তিনটাই তো আমাদের সাইজ। 76.2 থেকে 4.75 এর মধ্যে যা থাকবে সেগুলো কি? মিস গ্রাভেল। গ্রাভেল। 4.75 থেকে 0.075 এর মধ্যে যা থাকবে সেগুলো কি? স্যান্ড। স্যান্ড। আর 0.075 থেকে ছোটগুলো সিল্ট সিল্ট আর ক্লে। ওকে, সো আমাদের এখন যেতে হবে পার্সেন্টেজ ফাইনার, সে পার্সেন্টেজ ফাইনারে যাব। এই যে এটাতে যাই আগে, এটা দেখে আমাদের এক্সপ্লেন করা হচ্ছে আর কি। সো দেখো এইখানে আমাদের ডায়ামিটার গুলোর দিকে তাকাই, এখানে আর শুরু হচ্ছে কি থেকে 5 থেকে, 5 এ কত পার্সেন্টেজ ফাইনার, যদি 5 এর দিকে তাকাই তাহলে 5 এ কত 100 না? জি মিস। জি মিস। 5 থেকে যদি যাই 100। ঠিক আছে, বুঝতেছি আমরা হচ্ছে 2 থেকে হচ্ছে আস্তে 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 নিচের দিকে নামছে। ঠিক আছে, তার এক পর্যন্ত সবই 100। এখন যেহেতু এখানে 5 থেকে শুরু হয়েছে, যদি এখানে 76.2 চিন্তা করি তাহলে সেটাও কি 100 হবে না বলো তো? জি মিস। 100ই তো হবে। তাহলে 76.2 এর জন্য পার্সেন্টেজ ফাইনাল কত? মিস 100%। 100। এখন এই জায়গায় দেখো 4.75 কোথায়, এরকম একটা জায়গায়, এই যে এখানে এরকম একটা জায়গায় 4.75, 4.75 এর জন্য পার্সেন্টেজ ফাইনাল কত? 100। 100। এখন এই দুটো আমরা লিখলাম এখানে, দেখো 76.2 এর জন্য 100, 4.75 এর জন্য 100, 0.075 এর জন্য কত বলো তো? এখানে 0.075 কোথায় হবে? দেখো তো এখানে, দেখো মিস পয়েন্ট 0.1 থেকে 0.05 এর মাঝখানে। এটার মাঝখানে, এই যে এই দুটার মাঝামাঝি বা এটা থেকে একটু এদিকে এরকম একটা জায়গায় হবে। ঠিক আছে, এই যে এইখানে যেখানে আমি দেখো মাউসের কার্সরটা যেখানে ধরছি এরকম একটা জায়গায় আমার 0.075 হবে, সেটার জন্য পার্সেন্টেজ ফাইনাল কত হবে? এই বরাবর যাব, 70। এই বরাবর যাব, এখান থেকে গেলাম, এই বরাবর গেলাম, কত আসবে ভ্যালুটা? ধরো এরকম গেলাম, তারপর এরকম 65। 65, 62, 63, যেটা ধরো তুমি তো গ্রাফে জিনিসটা করতেছো, এটা যদি তুমি গ্রাফে করতেছো, সো গ্রাফে করলে তোমার যে ভ্যালুটা আসে আর কি, এটা এদিক সেদিক এক দুই ভ্যালু এদিক সেদিক হতেই পারে। সো 60 আপ কোনো একটা ভ্যালু হচ্ছে, 60 থেকে 65 এর মধ্যে কোনো একটা ভ্যালু হচ্ছে। ঠিক আছে, ধরলাম আমরা ভ্যালুটা হচ্ছে 62। ওকে, বুঝছো তো 62 কিভাবে আসলো, তাই না? জি মিস। এখানে 62 কেন আসলো এটা নিশ্চয়ই বুঝতে পারছো।
জি জি মিস। মিস। ওকে, সো দেখি একটু, দেখো 0.075 এর জন্য আমাদের ভ্যালু হচ্ছে 62। সো এখন কি করব, এই যে আমরা ভ্যালুগুলো বের করলাম, 0.075 থেকে ছোটগুলো আমাদের দরকার না, আমরা জাস্ট একটা 0 লিখতে পারি, নাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখন 76.2 থেকে 4.75 এর মধ্যে যা থাকবে সেটাই তো গ্রাভেল। তাহলে আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে এখানে এইখানে যা থাকতেছে আর এখানে যা থাকতেছে দুটাকে আমরা দুটো ডিফারেন্স বের করব। সো 100 মাইনাস 100 করলে আসতেছে 0% আসছে হচ্ছে গ্রাভেল। আবার এখানে দেখো 4.75 থেকে 0.075 এর মধ্যে যা থাকবে তা হচ্ছে স্যান্ড। তাহলে 100 মাইনাস 62 করলাম, যে ভ্যালুটা আসবে 38 সেটাই হচ্ছে স্যান্ড। বুঝছো এখানে কি কাজ করা হচ্ছে? মিস কথা শুনতে পাচ্ছি না। এখন কি শুনতে পাচ্ছো? জি মিস। আমি বললাম যে হচ্ছে তোমার 100 এই 100 মাইনাস এই 100 করলাম, কারণ কি এই দুইটার মাঝে যা থাকবে তা হচ্ছে আমাদের গ্রাভেল। সো এখানে 100 আছে, এখানেও 100 আছে, তাহলে কি মাইনাস করলে কি থাকবে 0, তার মানে 0% হচ্ছে গ্রাভেল। ঠিক আছে, এখন দেখো 4.75 আছে 100, 0.075 হচ্ছে 62, এই দুইটার মাঝখানে যা যা থাকবে তা কি স্যান্ড। তাহলে 100 মাইনাস 62 করলে আমার যে ভ্যালু আসবে 38 সেটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ অফ স্যান্ড। বুঝছো? জি মিস। আর বাদ বাকিটা মানে 62 থেকে যা থাকবে সবই তো হচ্ছে তোমার সিল্টার ক্লে। তাহলে আমি ডিরেক্টলি 62 মাইনাস 0 বা 62 সেটাকে লিখতে পারি হচ্ছে সিল্টার ক্লে। বুঝাতে পারলাম যে কিভাবে আমরা বের করতেছি এটা? জি মিস। আচ্ছা, জি মিস। সো এটা একটু পরে আমরা আবার দেখবো, যখন আমরা ম্যাথ দেখবো তখন একটু পরে আবার দেখতে পাবো। আচ্ছা, আমি একটু ফাস্ট আগাচ্ছি কারণ আমি আসলে একটার মধ্যে শেষ করতে হবে, দ্যাটস আমি একটু ফাস্ট আগাচ্ছি। ওকে, আচ্ছা এখন দেখো এখানে আরেকটা প্যারামিটার আছে, এই যে এই প্যারামিটারটা, এটা তোমরা অনেকবার দেখে আসছো 2-1 এ, যে আমাদের পার্সেন্টেজ ফাইনাল ভার্সেস পার্টিকেল ডায়ামিটার যদি আমি করি তাহলে আমাদের পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ কিরকম আসতে পারে। এরকম তিনটা টাইপের পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ওয়েল গ্রেডেড, একটা পুরলি গ্রেডেড, একটা গ্যাপ গ্রেডেড। সব থেকে বেটার কোনটা বলো তো? ওয়েল গ্রেডেড। ওয়েল গ্রেডেড। কেন বলো তো? ওটা সমান আছে বেশি, মানে পার্টিকেল, সকল টাইপের পার্টিকেল এখানে পাবা তুমি। ঠিক আছে, একটা ওয়াইড রেঞ্জ জুড়ে আছে। ওয়াইড রেঞ্জ বলতে দেখো তুমি যদি এখানে চিন্তা করো, দেখো এখান থেকে যদি চিন্তা করি, দেখো এখান থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে দেখো কতটুকু পর্যন্ত, দেখো এতটুকু পর্যন্ত, দেখতে পাচ্ছ একটা বিশাল রেঞ্জ। আর এটা কতটুকু, এই যে যেটা পুরলি গ্রেডেড, এটা কিন্তু দেখো এখান থেকে শুরু হয়ে এতটুকু পর্যন্ত, মানে ধরো এতটুকু পর্যন্ত। আর গ্যাপ গ্রেডেডটা কিরকম, গ্যাপ গ্রেডেডটা খুব একটা লম্বা না। সব থেকে ওয়াইড রেঞ্জ হচ্ছে আমার ওয়েল গ্রেডেড, এখানে সকল টাইপের পার্টিকেল থাকবে। সকল টাইপের পার্টিকেল বলতে মনে করো ধরো এরকম বড় একটা পার্টিকেল, তারপর এরকম একটা পার্টিকেল, ছোট পার্টিকেল মাঝখানে ভয়েড গুলোকে ফিল আপ করতেছে। ঠিক আছে, সব টাইপের পার্টিকেল এখানে ধরো আছে, এটা হচ্ছে আমার ওয়েল গ্রেডেড। আর পুরলি গ্রেডেড হচ্ছে তোমার একটা টাইপের পার্টিকেলের আধিক্য বেশি থাকবে। ধরো সব হয়তো হচ্ছে তোমার মিডিয়াম সাইজ, বা সবই বড় সাইজ, বা সবই ছোট সাইজ, এরকম টাইপের হয়। নরমালি সবই মিডিয়াম সাইজ হয়। পুরলি গ্রেডেড নরমালি হচ্ছে তোমার স্যান্ডি টাইপের জন্য আর কি হয়ে থাকে, পুরলি গ্রেডেড সবই স্যান্ড। ঠিক আছে, আর গ্যাপ গ্রেডেডটা হচ্ছে একটা পার্টিকেল টাইপ মিসিং থাকবে, এখানে দুইটা হচ্ছে পার্টিকেলের মানে আধিক্য বেশি থাকবে। দেখেই বুঝতেছো, দেখো একটা ভার্টিক্যালি একটু গেছে, আবার হরাইজন্টালি একটু গেছে, আবার ভার্টিক্যালি গেছে, আবার হরাইজন্টালি যাচ্ছে। এটা হচ্ছে আমার গ্যাপ গ্রেডেড। এই বুঝতে পারছো জিনিসগুলা? জি মিস। আচ্ছা, এখানে দেখো লেখা আছে প্রথমটা মানে পলি গ্রেডেডের জন্য লেখা আছে, দেখো কার্ভ 1 রিপ্রেজেন্ট এ টাইপ অফ সয়েল ইন হুইচ মোস্ট অফ দ্য সয়েল গ্রেইন আর দ্য সেম সাইজ। তো যে বললাম একটা টাইপের পার্টিকেলের আধিক্য থাকবে বেশি, দিস ইজ কল্ড পুরলি গ্রেডেড সয়েল। দেন কার্ভ 2 রিপ্রেজেন্ট করে কি, এটা হচ্ছে ওয়াইড রেঞ্জ জুড়ে থাকে, তার মানে ওয়েল গ্রেডেড, টার্ম ওয়েল গ্রেডেড। ওয়েল গ্রেডেড সয়েল ইউনিফর্মিটি কোএফিশিয়েন্ট, এটা দরকার নাই আমাদের, যে কত ইউনিফর্মিটি কোএফিশিয়েন্ট থাকতে পারবে, কত হচ্ছে কোএফিশিয়েন্ট অফ গ্রেডেশন থাকতে পারবে, সেগুলো এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে, এটা তোমরা হচ্ছে তোমরা যখন সিভ অ্যানালাইসিস করবা তখন তোমরা এটা শিখবা। ঠিক আছে, আমি ডিটেইলসে গেলাম না, এখানে ডিটেইলসে যাওয়ার দরকারও নাই। সো যদি আসে এটা পরীক্ষায় যদি আসে যে ডিফারেন্ট টাইপস অফ পার্টিকেলস এর ডিস্ট্রিবিউশন কার্ভ দেখাও, তাহলে এটা দেখাবা। আর গ্যাপ গ্রেড এখানে লেখা আছে দেখো, a soil might have a combination of 2 or more uniformity graded fraction. Curve 3 represents such a soil. This type of soil is termed as gap graded. এই যে এটা হচ্ছে gap graded বলতেছে।
সো পরীক্ষা আসলে আশা করি পারবা। এটা একটু পয়েন্ট করে আলাদা আলাদা করে লিখবা, এখানে যেভাবে লিখছে এরকম করে লিখো না, একটু পয়েন্ট করে লিখবা যে কোন কার্ভটা কি রিপ্রেজেন্ট করতেছে, তিনটা আলাদা আলাদা পয়েন্ট করে লিখবা, তাহলে নাম্বার বেশি পাবা। বুঝছো? জি মিস। ওকে, এখন আসি সবথেকে সোজা একটা জিনিস, एग्जांपल 2.1, এটা তোমরা অনেকবার করে আসছো 2.1 এ। 2.1 এ থিওরিতে পড়ছো, সেশনালে পড়ছো, এবারও তুমি সেশনালে পড়বা, প্লাস থিওরিতেও আছে। তো এখানে দেখো, এটা তোমরা আশা করি এই ম্যাথ তোমরা করে আসছো আগে। প্রথমে দেখো কি দেয়া আছে, সিভ নং দেয়া আছে এবং মাস অফ সয়েল রিটেন অন ইচ সিভ, কত গ্রাম সয়েল প্রতিটা সিভে রিটেন করছে সেটা দেয়া আছে। এখান থেকে আমাদের পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ আঁকতে হবে এবং নেসেসারি ক্যালকুলেশন করতে হবে। তো কি করব, প্রথমে আমরা হচ্ছে এই সিভের নাম্বারগুলো সব লিখলাম, ওপেনিং ডায়ামিটার গুলো আমরা লিখে ফেলবো সাথে সাথে। এরপর হচ্ছে এই ওপেনিং ডায়ামিটার 2-1 পেজ আগে দেয়া আছে এটা। এখন দেখো মাস রিটেন অন ইচ সিভ, এই যে এটা দেয়া আছে, এই যে এগুলো আমরা জাস্ট বসালাম। এই যে আমাদের এই দুটো হচ্ছে ক্যালকুলেশন। এখানে দেখো নরমালি আমি প্রেফার করি তোমরা যে 2.1 এ যেটা শিখে আসছো, মাস রিটেন এর পরে তোমরা পার্সেন্টেজ মাস রিটেন বের করতাম, মনে আছে? জি জি মিস। মিস। তো পার্সেন্টেজ মাস রিটেন দিয়ে যদি করো তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। ঠিক আছে? কিভাবে সুবিধা হবে, তোমরা তাহলে 2.1 এর মতো করতে পারবে ম্যাথটাকে, অথবা তোমরা এখানে যেভাবে দেয়া আছে সেভাবেও করতে পারবে, এখানে একটু স্কিপ করা আছে এই জিনিসটা, ওভাবে করলে সুবিধা হয়। কিভাবে করবে আমি একটু বলে দিচ্ছি। দেখো এই জায়গায় এই কলামের পরে এখানে একটা কলাম হবে, সেই কলামে লিখবা হচ্ছে পার্সেন্টেজ মাস রিটেইন অন ইচ সিভ। কি লিখবো এখানে, পার্সেন্টেজ মাস রিটেইন অন ইচ সিভ। বুঝছো কি বলছি? জি মিস। আমরা লিখলাম কিভাবে পার্সেন্টেজ মাস রিটেইনটা বের করতে হয়। পার্সেন্টেজ মাস রিটেইন বের করতে হয় হচ্ছে আমাদের এখানে, এই যে দেখো এখানে সবগুলা যোগ করলে আসে হচ্ছে 729, সবগুলা যোগ করলে আসে 729। তোমরা ক্যালকুলেশন করে দেখো। পার্সেন্টেজ মাস রিটেইন মানে হচ্ছে প্রতিটাতে কত পার্সেন্ট মাস রিটেইন করতেছে, মানে আমরা গ্রামকে পার্সেন্টেজে কনভার্ট করতেছি, আর কিছুই না। সো প্রথমটা তো 0 হবে স্বাভাবিক, পরেরটা কত হবে, 40/729 ইনটু 100%, কত হয় আমাকে একটু বলো তো ভ্যালুগুলো। এই ভ্যালুগুলো আমাকে একটু বলো। সেকেন্ডটা কত, প্রথমটা 0, তারপর সেকেন্ডটা কত, ম্যাডাম 94.5%। 94, 40/729 ইনটু 100%। 40/729 হ্যাঁ 729 কিভাবে আসলো, এই যে টোটাল। সবগুলোর যোগফল, টোটাল মাস রিটেন। টোটাল মাস। তাহলে 40 করো, কত আসে, 40/729, এটাকে 100% দিয়ে গুণ করো। না তাহলে 5%, মানে 5.48 5 পয়েন্ট কত, 48 ম্যাডাম। 5.48 এত পার্সেন্ট। তারপরে থার্ডটা কত হবে, 60/729 ইনটু 100%, কত আসবে ভ্যালুটা, 8.23 ম্যাডাম। 8.23। 23। তারপরটা বলো, আরেকটা করলেই হয়ে যাচ্ছে, আমাদের সবগুলো দরকার নাই, জাস্ট 2-3টা দেখলেই আমাদের হয়ে যাচ্ছে। মিস তারপর 12.20। 12.20, জি মিস। এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ মাস রিটেইনড। ওকে, তারপরে আমরা কি করি, আমরা নরমালি এরপরে করতাম হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইন। কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইন, এটা কিউমুলেটিভ করো, প্রথমটা হচ্ছে 0, তারপরটা কত হবে, 5.48, 5.48, তারপর মিস 5.48 প্লাস 8.23। হ্যাঁ কত আসে ভ্যালুটা একটু বলো, 5.48 প্লাস 8.23 ভ্যালুটা কত আসে, মিস 13.71। 13.71, ফাইন। তারপর এই যে তারপর ফোর্থটাতে কত আসবে, 13.71 প্লাস 12.20 কত আসে, মিস 25.91। 25.91। এরপরে কি বের করবো, পার্সেন্টেজ ফাইনাল। পার্সেন্টেজ ফাইনাল কিভাবে বের করে, 100 মাইনাস এইটা, তাই তো, 100 মাইনাস কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন নাকি। জি মিস। তাহলে কত হবে উপরেরটাতে, কত আসবে,
100 ম্যাডাম। মিস 100 9 আসবে, হুম 100 আসবে। তারপর মিস তারপরে তারপরটা 94.52 94.5, 94.5। তারপরেরটা এটা কত আসে? 100 মাইনাস 13.71 কত? মিস 86.29 86 পয়েন্ট আমরা ধরলাম 3, ঠিক আছে? আমরা জাস্ট দশমিকের পর এক ঘর রাখতেছি। তারপর মিস 65.86 65 পয়েন্ট, জি মিস 74.9 ও সরি মিস 74.9 ম্যাম। 74.9 আসে। আচ্ছা ঠিক আছে, 74.9 বেসিক্যালি 74.1 হবে। এখানে হয়তো কোনো একটা জায়গায় ভুল হয়েছে আমাদের। 13.71 প্লাস 12.20 এটা করলে কত আসে? 13.71 এই যে 25 পয়েন্ট, এখানে 9 ছিল, 25.91 ছিল, আমি এখানে 9টা বসাই নাই। হ্যাঁ এখন হচ্ছে দেখো কত আসে তাহলে, 74.1 আসবে, তাই না? জি মিস আচ্ছা, সো পার্সেন্টেজ ফাইনালটা আমরা এইভাবে বের করতে পারি। এখানে তোমার একটু, এখানেও করছে, ঠিকই করছে, এখানে কোনো ভুল করে নাই, বাট এখানে হচ্ছে তোমার একটু মানে একটু ডিফারেন্ট করে করছে আর কি। তোমরা এইভাবে শিখে মনে হয় 2-1 মনে হয় তুমি এখন যেভাবে দেখালাম এইভাবে শিখে আসছিলে, তাই না? জি মিস তো তোমরা এইভাবে কাজ করতে পারো। এখানে কি বলছি, পার্সেন্টেজ মাস্ট রিটেইন, তারপর হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ মাস্ট রিটেইন, আর লাস্টে পার্সেন্টেজ ফাইনাল, দ্যাটস ইট। এরপরে এই তিনটা কলাম, এটার পরে এই তিনটা কলাম, এটা এটা এটা, ব্যাস। ঠিক আছে, বুঝছো কি বলছি? এখানে দেখো দেখো যেমন 40 থেকে ডিরেক্টলি 94.5 কিভাবে আসলে এটা বোঝা যাবে না, কিন্তু তোমরা যদি এই সিস্টেমে করো তাহলে কিন্তু খুব ইজিলি কাজটা করতে পারবে। ক্লিয়ার? জি মিস। ওকে, এরপর আমরা চলে আসি এইখান থেকে, একটু মুছে ফেলি। এখান থেকে দেখো, এই যে এখান থেকে আমরা পার্সেন্টেজ ফাইনাল ওপেনিং সাইজ আমরা জানি, এখান থেকে আমরা এটা প্লট করতে পারবো, তাই না? কি গ্রাফ পেপারে প্লট করব, সেমিলগ না লগ লগ? সেমিলগ। সেমিলগ, সেমিলগ মিস। ঠিক আছে, সেমিলগে প্লট করব আমরা। সেমিলগ বলতে এক পাশে হচ্ছে আমাদের লগ স্কেল থাকবে আর এক পাশে নরমাল স্কেল থাকবে। তো পার্সেন্টেজ ফাইনাল নরমাল স্কেলে হবে আর পার্টিকেল সাইজ লগ স্কেলে হবে, এটা আমরা সবাই জানি। এটা আমরা আশা করি সবাই করতে পারি, গ্রাফ প্লট নিশ্চয়ই করতে পারি, তাই না? জি মিস। আচ্ছা, সো এখান থেকে এই গ্রাফটা আশা করি তোমরা প্লট করতে পারবা, ঠিক আছে? জি মিস। আচ্ছা, সো এখানে দেখো আমাদের एग्जांपल 2.2 তে কি করছে একটু খেয়াল করি, জাস্ট টাইম কি পাবো? 3 মিনিট আছে, তোমাদের অ্যাটেন্ডেন্সও নিতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা তাহলে एग्जांपल 2.2 টা, এটা কিছুই না, এটারই কন্টিনিউয়েশন, আর কিছুই না। 2.2 টা আমরা জাস্ট D10 D30 D60 বের করতে বলছে, ঠিক আছে? ইউনিফর্মিটি কোএফিশিয়েন্ট বের করতে বলছে, কোএফিশিয়েন্ট অফ গ্রেডেশন বের করতে বলছে। তো D10 D30 D60 এগুলো এখান থেকে বের করতে পারবো না এই গ্রাফ থেকে? জি মিস। পারবো নিশ্চয়ই, তাই না? ম্যাম একটা কোশ্চেন জি মিস। বলো। ম্যাম, এখানে আমরা গ্রাফে অরিজিন থেকে 10 থেকে শুরু করেছি কেন, মানে বড় থেকে 0.1 থেকে শুরু না করে? আবার বলো, একটু জোরে বলো, আবার শুনে নেই তো। ম্যাম বলছিলাম যে মানে গ্রাফের অরিজিন থেকে আমরা 0.1 থেকে শুরু, মানে ছোট থেকে বড় দিকে যাইনি কেন, বড় থেকে ছোট দিকে যেতে পারো, তোমার কোনো সমস্যা নেই। বড় থেকে ছোট দিকে যেতে পারো, তুমি ছোট থেকে বড় দিকে যেতে পারো। আগেই তো বললাম যদি ছোট থেকে বড় দিকে যাও তাহলে তোমার গ্রাফটার এরকম হবে, এই যে গ্রাফটা হচ্ছে এরকম হবে, এরকম হবে। জি মিস। কোনো সমস্যা নেই, তুমি যেতে পারো, ইটস ওকে, নো প্রবলেম। ওকে ম্যাম। তুমি ওভাবে যেতে পারো, জাস্ট গ্রাফের শেপটা অন্যরকম হবে। এটা তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে, তোমার যেটাতে কমফোর্ট ফিল করো তুমি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা পরে আমরা নেক্সট ক্লাসে আমরা 2.2 টা দেখবো, 2.2 2.3 আর লাস্টে আমাদের জাস্ট আর 5 মিনিটের এটা ইয়া ছিল আর কি। যেহেতু তোমাদের ক্লাস আছে, তো এখন আসলে আর দেখানো পসিবল হচ্ছে না, ক্লাসটা যেহেতু আগায় চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো শেষ করি, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে তোমাদেরকে আজকে তাহলে ছেড়ে দিই।